উইন্ডো কল, মানে আপনি জানালা দিয়ে শুধু দেখতে পারবেন। আমার বাচ্চা সে ওই জানালা দিয়ে এভাবে আঙ্গুল দিচ্ছে আমাকে ধরার জন্য। সেদিন আমার প্রথম সন্তান, আমার মেয়ে, তার প্রথম জন্মদিন ছিল। এর মধ্যে পুলিশ ডিবি এসে পুরো বাড়ি ঘেরাও করে আমাকে, আমার বাচ্চাটাকে আমার কোলের থেকে রেখে আমাকে নিয়ে যায়। 10 দিন একটানা রিমান্ডে ছিলাম। রিমান্ডে নির্যাতন ও গ্রেপ্তারের সময়কার লোমহর্ষকর এমন কোনো ঘটনা আছে যেটি আমাদের জানাতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে রিমান্ড, গ্রেপ্তার তো আমাদের 15 বছরের নিত্যনৈমিক ঘটনা ছিল। প্রতিটি ঘটনায় অত্যন্ত বেদনাদায়ক, লোমহর্ষক আপনি বলতে পারেন। আমি আপনাকে প্রথম যে ঘটনাটা, আমি যখন প্রথম গ্রেপ্তার হই তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জয়েন্ট কমান্ডার। প্রায় 1 মাস পলাতক, কোথাও থাকতে পারি না, এখানে পলায় থাকি, যেখানেই থাকি সেখানেই ডিবি পুলিশ খোঁজাখুঁজি করতেছে, কোনো ফোন ব্যবহার করতে পারি না। এর মধ্যে 2011 সালের 9 জুলাই সেদিন আমার প্রথম সন্তান, আমার মেয়ে, তার প্রথম জন্মদিন ছিল। তো দীর্ঘদিন বাচ্চাকে দেখি না, পরিবারের সাথে যোগাযোগ নাই। তো বিভিন্নভাবে কোনো একদিকে উত্তরার একটি বাসায় আমার এই বাচ্চাকে নিয়ে ফ্যামিলিরা আসছে। আসার পরে বাচ্চা আমার কোলে, মনে হয় 5 মিনিট হলো এরকম সময় আসছে। এর মধ্যেই পুলিশ ডিবি এসে পুরো বাড়ি ঘেরাও করে আমাকে, আমার বাচ্চাটাকে আমার কোলের থেকে রেখে আমাকে নিয়ে যায়। ভাষায় প্রকাশ করার মতো আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না যে এইভাবে ছোট বাচ্চা কোলে, বাচ্চাটা আমাকে এইভাবে ধরে আছে, সে যেতে চাচ্ছে না। সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি টানা প্রায় 9 দিন, আমার যতটুকু মনে, 9 দিন বা 10 দিন একটানা রিমান্ডে ছিলাম। সেই রিমান্ড থাকাকালীন পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয় নাই কোনোভাবেই। ফ্যামিলি কোথায় নিয়ে রাখছে, প্রথম 2 দিন ফ্যামিলি জানতেই পারে নাই যে গ্রেপ্তার করেছে ডিবি, কোথায় রাখছে কোনো যোগাযোগ করতে দেয় নাই আমাদেরকে। এবং ডিবির অফিসে যে অবর্ণনীয় কষ্ট, এক রুমে এতগুলো মানুষ, সেখানে কোনো বসার পর্যন্ত জায়গা নাই, প্রচণ্ড গরম ছিল। 5 লিটারের পানির বোতল, 2 লিটারের পানির বোতল, সেই বোতল মাথায় দিয়ে আমাদের শুয়ে থাকতে দিত। বাথরুম এত দুর্গন্ধ, এত নোংরা। আমি যখন রিমান্ডে প্রথম যেদিন ডিবির রিমান্ডে ঢুকি, সেই বাথরুমে যাওয়ার পরে মানে বমি, এমন অবস্থা, বমি করতে করতে আমি হয়ে গেছি। রুমে বসার, মানে বসে থাকা যায়, শোয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এই রিমান্ডে এগুলো আমাদের উপর চলছে। সে যদি একটু জানতে চাই, আপনাকে কতবার এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল? আমাকে তো এই যে এটা বললাম, প্রথমবার এভাবে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে একবার গ্রেপ্তার করা হলো পার্টি অফিসের পাশে এক অফিস থেকে গ্রেপ্তার করা হলো। পরের দিন আমরা হাইকোর্টের, আমাদের অর্ডার ছিল যে আমাদেরকে যাতে গ্রেপ্তার করা না হয়, সেই মামলায়ও আমরা কোর্টে যাব, তার আগেই আমাকে গ্রেপ্তার করা হলো। তারপরে আরেকবার গ্রেপ্তার করা হলো পার্টি অফিসের কাছের থেকে। তারপরে সর্বশেষ আমার যে মামলায় সাজা হলো, সেখানে আমি সারেন্ডার করে সাজা মাথায় নিয়ে কারাগারে গেলাম। কিছু গ্রেপ্তার যেটা স্বাভাবিক না অস্বাভাবিক, এরকম কোনো ঘটনা ঘটেছে না? গ্রেপ্তার হয়েছেন কিন্তু সেটাকে আপনার স্বাভাবিক মনে হয়নি? গ্রেপ্তার তো আসলে কোনো গ্রেপ্তারই স্বাভাবিক না। আমাদেরকে তো গ্রেপ্তার স্বাভাবিকভাবে কোনো ওয়ারেন্টের পেপারস নিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে না। বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি থেকে পুলিশ হামলা করে আমাদেরকে গ্রেপ্তার করেছে, বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকটা গ্রেপ্তারই অস্বাভাবিক ছিল। তবে আমি যে গ্রেপ্তার থেকে, মানে গ্রেপ্তার করার পরেও আমাকে আমাদের দলের নেতাকর্মীরা পুলিশ ভ্যান ভেঙে আমাকে উদ্ধার করে নিয়ে যায়, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রোমহর্ষক ঘটনা। যেটা 2018 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন কারাগারে সাজা হয়, তার ইমিডিয়েট আগের কোর্টের দিন, ফেব্রুয়ারির 28 তারিখ সম্ভবত হবে, সেদিন বকশীবাজারে কোর্টে যাওয়ার সময় আমাকে প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে পুলিশের 2 জন অফিসার, যারা আমাকে পূর্বে থেকেই চিনত, তারা আমাকে এমনভাবে নির্যাতন করে, আমার মানে একবারে পা থেকে এই পর্যন্ত প্রত্যেকটা মানে জায়গা শুধু পুলিশের লাঠির আঘাত ছিল। রাইফেলের বাট দিয়ে আমাকে প্রেস ক্লাবের ওই কোনার মধ্যে সেখানে মারা হয়েছে, মেরে প্রিজন ভ্যানে ওঠায়। তারপর যখন মিছিল আসে, আমাদের নেতাকর্মীরা আমাকে প্রিজন ভ্যানে দেখে, দেখার পরে পুলিশের সাথে নেতাকর্মীদের যে সংঘর্ষ হয়, নেতাকর্মীরা মুক্তি দাবি করে, যখন হয় না তখন প্রিজন ভ্যান ভেঙে আমাকে উদ্ধার, নেতাকর্মীরা বের করে নিয়ে গিয়েছিল। তারপর আমি রাত থেকেই
আমি শুনতে পাই, বিভিন্নভাবে জানতে পারি যে তখন তো পুলিশ এই ধরনের একটা ঘটনা মনে আমাকে ক্রস ফায়ারে দিবে, গুম করবে। তারপর জীবনের সেই মৃত্যু মাথায় নিয়ে আমি পালিয়ে ইন্ডিয়া চলে যাই। সেই যে 1.5 দিন, প্রায় 2 দিন, ওই ঘটনার থেকে পরের দিন সকাল পর্যন্ত আমি যেভাবে পালিয়ে থেকেছি, যেভাবে পুলিশ র্যাব এভাবে আমাকে খুঁজছে, জীবনের ভয়, মৃত্যু পেছনে ছুটলে মানুষের যেমন হয় সেই রকম একটা মাথায় নিয়ে আমি বিভিন্নভাবে 1.5 দিনের মাথায় আমি দেশ ছাড়তে বাধ্য হই। পুলিশ আপনার পূর্ব পরিচিত ছিল, তারা তখন আপনার মানে আপনি তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেননি বা কিছু বলার চেষ্টা করেন? আসলে পূর্ব পরিচিত ছিল বলেই তারা আমাকে পেছন থেকে কোনো কারণ ছাড়াই আমার এই কোর্টে যাওয়ার পথে আমাকে গ্রেপ্তার করে এবং তাদের ইশারায় আমাকে এইভাবে নির্যাতন করা হয়। তারা সাবেক ছাত্রলীগ নেতা ছিল, 2 পুলিশ অফিসারই সাবেক ছাত্রলীগ নেতা ছিল। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছি, তারাও আমাকে চিনত। তারা শুধুমাত্র আমি ছাত্রদলের সাবেক নেতা, আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এটা জেনেই তারা পুলিশ বাহিনী দিয়ে আমাকে এভাবে নির্যাতন করে সেদিন গ্রেপ্তার করে। এই যে গ্রেপ্তার করা পরবর্তী যে সময়, এই সময়টাতে আসলে আপনাকে কোথায় কোথায় কিভাবে বন্দি করে রাখা হয়েছিল? আমাকে গ্রেপ্তার করে প্রথমে তো ডিবি অফিসে নিয়ে গিয়েছে। ডিবি অফিসে নিয়ে গিয়ে ডিবির ছেলে থেকেছি। তারপর রাতের বেলা গাড়িতে উঠিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে। এর বাসা কোনটা, ওর বাসা কোনটা, কোথায় অস্ত্র আছে, কোথায় বোম আছে, এইসব কথা বলে বলে বিভিন্ন জায়গায় রাতের বেলা নিয়ে যেত। যখনই রাতের বেলায় রুম থেকে বের করে নিয়ে যেত, তখন মনে হইতো যে তখন তো ক্রস ফায়ার আতঙ্ক ছিল, কত মানুষকে ধরে নিয়ে আমাদের নেতাদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে গুম করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে। তখন মনে হইতো যে আজকে হয়তো মেরে ফেলবে। তারপরে রিমান্ড থেকে কেন্দ্রীয় কারাগারে ছিলাম। তখন কাশিমপুর কারাগার, তখন আপনার কেরানীগঞ্জ কারাগার হয় নাই, তখন ছিল ঢাকা সেন্ট্রাল জেল, এই নাজিমউদ্দিন রোডে যেটা, সেখানে ছিলাম। সেখান থেকে প্রথমবার সেখানেই ছিলাম। তারপরে দ্বিতীয়বার যখন আবার অ্যারেস্ট হই, তখন সেখান থেকে একদিন হঠাৎ করে আমরা অনেক নেতাকর্মী, আমরা যারা প্রায় 23-24 জন একসাথে ছিলাম, আমাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে নিয়ে যাওয়া হয়। যে হাই সিকিউরিটি কারাগারটা মাত্র প্রথম চালু করা হয়, যেখানে ফাঁসির আসামি ছাড়া আর কোনো আসামি ছিল না। সেখানে আমরা রাজনৈতিক বন্দী, আমাদেরকে সেই কারাগারে পাঠিয়ে দেওয়া হয় একবারে, মানে কোনো প্রকার ছাড়া। শুধু কারারক্ষীরা যায়, আপনাদের চলে যেতে হবে, সাথে সাথে গাড়িতে উঠে আমাদেরকে নিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারেতে নিয়ে যায়। আমরা সেই হাই সিকিউরিটি কারাগারে ছিলাম প্রায় 1.5 মাস। এবং আমরা যাওয়ার পরে কিছুদিন পরে বিডিআরের আসামি সেখানে দেয় এবং সেখানে প্রায় প্রতি সপ্তাহে 2-3টা করে ফাঁসি হইতো। এবং আমাদের বিল্ডিংয়ের এই 3টা বিল্ডিং পরে ফাঁসির মঞ্চ ছিল। রাতের বেলা চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি আমরা শুনতাম। এইটা শোনার পরে আপনাদের ভেতরে আসলে কেমন? আসলে জেল কারাগার তো বুঝেন, মানুষ খুব অসহায় থাকে। আমরা মজলুম ছিলাম, নির্যাতনের ভেতরে ছিলাম। তখন খুব কষ্ট লাগতো, মনে হয়তো এই হাসিনার এই সরকার দীর্ঘমেয়াদী হলে আমাদেরকেও একদিন এভাবে হয়তো ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে। ঘুমাতে পারতাম না। একদিন যখন ওই ফাঁসি হইতো, তারপরে কয়েকদিন এই ট্রমা কাটতে লাগতো, সকলে বিমর্ষ থাকতো। আর আমাদের তো প্রতিদিন কোর্টে আসতে হতো, এক অবর্ণনীয় কষ্ট সেই কাশিমপুর থেকে এই পুরান ঢাকায় কোর্টে আসা। যদি একটু জানতে চাই, বন্দি অবস্থায় তুমি অনেক নির্যাতনের কথা বলেন, বন্দি অবস্থায় আপনাদেরকে কোন ধরনের নির্যাতন করা হতো, কোনটির কথা বেশি মনে পড়ছে, কোনটি সব থেকে বেশি বেদনাদায়ক ছিল? দেখুন, বন্দি অবস্থায় কারাগারের ভিতরে তো আসলে নির্যাতন করা হয় না, কারাগারের ভিতরে মানুষকে মানসিক নির্যাতন করা হয়। কারাগারের ভিতরে আমাদেরকে যে মানসিক নির্যাতন করা হয়েছে, আমাদের পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয়নি। আপনাকে শুধু একটা ঘটনা বলি, যে আমার যে বললাম মেয়ে বাচ্চা, 1 বছর বাচ্চা, তো একদিন অনেক দিন প্রায় মাসখানেক পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে দেওয়া হয় না, আমাদের দেখা সাক্ষাৎ বন্ধ, দেখা করতে দেয় না, কোনোভাবেই আমরা দেখা করতে পারি না। তো একদিন আমার কোনো কারা অফিসার বন্ধুর মাধ্যমে আমার পরিবার জেল গেটে যাওয়ার সুযোগ পায় এবং সেটাকে বলা হয় যে উইন্ডো কল, মানে আপনি জানালা দিয়ে শুধু দেখতে পারবেন। তো যখন এই উইন্ডো কল একবারে ছোটো ছোটো ছিদ্র, সেখান দিয়ে অনেক ভোরবেলায় আমাকে ডেকে আনা হয়। আমি এসে দেখি যে আমার ফ্যামিলির লোকজন, আমার আম্মা, পরিবারের সবাই, তারা দাঁড়ানো, তারা কান্নাকাটি করতেছে, আমাকে অনেকদিন দেখে না। তো আমার বাচ্চা সে ওই জানালা দিয়ে এভাবে আঙ্গুল দিচ্ছে আমাকে ধরার জন্য।
যাই হোক, তখন মানে আমি আর নিজেকে রাখতে পারিনি। আমি তখন চিৎকার চেঁচামেচি শুরু করছি যে আমার বাচ্চাকে আমি কুলে নিব। তখন চিৎকার চেঁচামেচি, জানালার মধ্যে আমি জোরে জোরে আঘাত করতেছি। তখন ভেতর থেকে ডেপুটি জেলারেরা বেরিয়ে আসছে যে কি হয়েছে ভাই, এমন করতেছেন কেন, এই সেই। তারপরে ওনারা কোনোভাবে আমাকে 2 মিনিটের জন্য বাচ্চাকে কুলে নেওয়ার অনুমতি দেয়। অনুমতি দিলে ওই গেট খুললে আমি ভিতরে ঢুকে আমার বাচ্চাকে কুলে নেই। তখন বাচ্চাকে কুলে নিতে দেয়। তখন বাচ্চাকে কুলে নেওয়ার পরে বাচ্চা আমাকে ধরে কান্না। যখন আমাকে তারা টানতেছে যে ভাই তাড়াতাড়ি চলেন, ডিজিএফ আছে, এনএসএ আছে, আপনাদের দেখা নিষেধ, ভাই আমাদের চাকরি থাকবে না। তখন বাচ্চা আমাকে এভাবে ধরে আছে, সেও ছাড়ে না, বাচ্চা যাবে না, সে এভাবে ধরে আছে। তো ফ্যামিলির লোকজন বাচ্চাকে টানা রেখে, এই যে চিৎকার, বাচ্চা মানে এর চেয়ে মর্মান্তিক আর। ফ্যামিলির সাথে এটা কতদিন পরে দেখা ছিল? প্রায় 1 মাস 12-13 দিন হবে। মানে ফ্যামিলির সাথে কোনো যোগাযোগই আমাদেরকে করতে দেওয়া হয় নাই, দেখা সাক্ষাৎ বন্ধ করে দিছে। তখন ফ্যামিলি জানতোই না যে কোথায় আছে? না, ফ্যামিলি জানে যে কারাগারে আছি এটা জানে, কিন্তু কারাগারে তো বন্দির একটা আইন আছে। বন্দি পরিবারের সাথে তো সপ্তাহে 1 দিন দেখা করতে পারবে, তার দেখা করার সুযোগ দিতে হবে। কিন্তু আমাদেরকে কোনোভাবে দেখা করার সুযোগ, আমরা অনেক যারা ছিলাম, আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ ছিল যারা, কাউকে তখন পুরোপুরি দেখা সাক্ষাৎ বন্ধ করে রাখা হয়েছিল। মানে এটা পৃথিবীর সকল স্বৈরতন্ত্রকে ছাড়িয়ে গেছে। যেখানে যে বন্দির যে অধিকার, একজন প্রিজনার, তার তো একটা অধিকার আছে, তার রাষ্ট্রের সাংবিধানিক আইন আছে যে সে কোন অধিকারটুকু পাবে, সেটাও আমাদেরকে সেই অধিকারটুকু দেওয়া হয়নি। পরিবারের সাথে সাক্ষাৎ করা একজন বন্দী না, যে কোনো ব্যক্তির একটা মানে তার এটা অধিকার, এটা সংবিধান তাকে দিছে, সেটা আমাদেরকে দেওয়া হয়। কারাগারে থাকা কিংবা গ্রেপ্তার এড়ানোর জন্য কখনো কি পালিয়ে থেকেছেন? মানে বছরের বছর পালিয়ে থেকেছি। শুধু একদিন আপনাকে বলি যে আমার জীবনে আমি ঢাকার এত বাসায় পালিয়ে থেকেছি যেটা মানে আমি নিজেও কল্পনা করতে পারি না। এমন বাসায়ও রাতের বেলা থাকছি যাদেরকে কাউকে চিনি না, কোনো রেফারেন্সে যায় উঠছি। বা অনেকে বাসায় নিয়ে গেছে, তার ওয়াইফ তার সাথে এত ঝগড়া করতেছে যে হ্যাঁ এইসব লোক বাসায় নিয়ে আসো, তোমাকে পুলিশ ধরলে কে বাঁচাবে। শুনেও চুপচাপ শুয়ে থাকছি যে রাতটা পার করতে হবে, কারণ আত্মীয় স্বজনের বাসায় থাকা যেত না, পুলিশ সেখানেও খোঁজাখুঁজি করতো। তো এইভাবে আমরা পার করছি। তো একদিন তখন লালমাটিয়া 27 নম্বরে ফলের দোকানগুলো ছিল, এখন যেখানে বিল্ডিং হয়েছে। রাত্রে 12:30, কোথায় যাব, প্রচন্ড বৃষ্টি, বুঝতে পারতেছি না কোথায় যাব। তখন কিশোরগঞ্জের মান্নান নামের আমার খুব ক্লোজ একজন লোক ছিল, তার ফলের দোকান ছিল। তা আমাকে রাত্রে 12:30টায় আর 27 নম্বর দেখে, ভাই এত রাত্রে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। তা বললাম কোথায় যাবো, এখন ঠিক করতে পারতেছি না। পরে বললো ভাই যদি কষ্ট মনে না করেন আমাদের সাথে একটু থাকেন, আজকে থেকে দেন, রাতটা থাকেন। তখন মানে ঘোর আন্দোলন চলতেছে। তখন আমি বললাম চলো যাই। তো যাই দেখে একটা টিনের মতো, এই শুধু ওইটারে বলে মানে টিনের ছাপড়া ঘর যেরকম, এটা ওরা আমের সিজন, তখন আমের ব্যবসা করে। তো আমের খাঁচেগুলা দিয়ে খাটের মতো বানাইছে। কি অসম্ভব গরম, এটা অবর্ণনীয়। তো ওরা 3 জন আমারে বললো যে ভাই আপনি এটার উপরে থাকেন, আমরা নিচে থাকি। তা বললাম না রে ভাই, বললো যে না আপনি একা থাকেন। তো তার উপরে শুইলাম, প্রচন্ড ক্লান্ত, সারাদিন পলাতক, খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই। কোনো এক সময় ঘুমায় গেছি, প্রচন্ড গরম, মানে সেটা বর্ণনার মতো গরম, নামের সিজন তো, আর একবারে টিনের চাল উপরে। রাত্রে মনে বৃষ্টি হয়েছে, অনেক শীত লাগতেছে। তখন তাকায় দেখি ওরা মোটামুটি গায়ের মধ্যে পানি, ওই পানির মধ্যে ঘুমাইতেছে, আমার একটা হাতও পানির মধ্যে। ওই ঠান্ডাতে আমি উঠলাম, ওদের ডাইকা উঠাইলাম। প্রচন্ড বৃষ্টি হয়েছে, এটা নিচে জায়গা ছিল, পানি উঠে গেছে। এইভাবেও মানে অসংখ্য উদাহরণ আছে যে কোথায় কোথায় থেকেছি, মানে পালিয়ে বেড়াইছি জীবনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। এটা ছিল 12 সালের ঘটনা। কখনো কি মনে হয়েছে আজ জীবনের শেষ দিন কিংবা শেষ মুহূর্ত? তখন কি চিন্তা এসেছিল, কার কথা সবচেয়ে বেশি মনে হয়েছিল? তখন আমি যখন মধুর ক্যান্টিনে, যখন একদিন ছাত্রলীগ টোটাল মধুর ক্যান্টিন ঘেরাও করে আমাকে
আমি সহ আমাদের নেতাকর্মীরা যখন মধুর ক্যান্টিনে বসা ছিলাম, তখন চতুর্দিকে প্রত্যেকটা দরজায় দেখতেছি অস্ত্র হাতে ছাত্রলীগ দাঁড়িয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, আমি যোগাযোগ করার চেষ্টা করি, ফোন করি, তারা কোনো রেসপন্স করে না। তো তখন আমার মনে হয়েছে যে আজকে ছাত্রলীগ হয়তো একটা বড় ধরনের অ্যাটাক করবে। তারপর মধুর ক্যান্টিনে অ্যাটাক করবে আমি মনে করি না। তো যখন ছাত্রলীগ অ্যাটাক করলো মধুর ক্যান্টিনে, আমাকে যখন আক্রমণ করা শুরু করলো, এই যে আমার এই কোবের দাগ, এখান থেকে এই পর্যন্ত, আমি আইসিইউতে ছিলাম তখন, জীবন মৃত্যু শুধু হয়তো অনেকে মনে করছিল মারাই যাবে এখানে। তখন যখন আক্রমণ শুরু করে আমাদের ছাত্র দলের আমার সহযোদ্ধা ভাইয়েরা 7-8 জন, আমরা একসাথে 10-12 জন হসপিটালে ভর্তি ছিলাম। আমাদের এক ছোট ভাই মাইনুল নাম, তার একটা কূপ লাগে এখান থেকে এই পর্যন্ত, পুরা মাথার এখান থেকে এই পর্যন্ত, আমাকে বাঁচাইতে গিয়ে এভাবে জড়াইয়া ছিল ওরা আমাকে। তো সেদিন যখন আমার এখানে কোপটা লাগে, আমি যখন মধুর ক্যান্টিনে বেরিয়ে অ্যাম্বুলেন্সে উঠি, তখন আমি আসলে কিছুই দেখতে পারি না। তখন মনে হয়েছে যে হয়তো মারা যাচ্ছে। আমাকে যখন অ্যাম্বুলেন্সে ওঠানো পর্যন্ত আমার চেন ছিল। অ্যাম্বুলেন্সে যখন আমাকে উঠায়, আমি যখন অ্যাম্বুলেন্স থেকে তাকায়া দেখি যে আমাকে নিয়ে যাচ্ছে, যখন আমার চোখটা বন্ধ হয়ে আসছে, তখন আমার মনে হলো যে আমি হয়তো মারা যাচ্ছি। আমার পরিবার, সন্তান, মা বাবা, তখন সেই তো আর বর্ণনা করার মতো না। এই যে দীর্ঘ নির্যাতন, এর মধ্যে কখনো কি মনে হয়েছে ভেঙে যাবেন বা রাজপথ ছেড়ে দিবেন? আমার জীবনে 1996 সাল থেকে এই পর্যন্ত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল মাত্র 5 বছর। তার 28 বছর রাজনীতি শুরু করেছি এবং 28 বছর বিরোধী দলের রাজনীতি করেছি। তো আমরা তৈরি হয়েছিলাম সংগ্রামের মধ্যে দিয়ে, বিরোধী দল করার মধ্যে দিয়ে, সুযোগ সুবিধা ভোগ করে আসলে আমরা রাজনৈতিকভাবে আসি নাই, রাজনীতি তৈরিও হয় নাই। যখন বিএনপি বিরোধী দল আসে, তখন থেকে ঢাকায় ইউনিভার্সিটিতে আমরা রাজনীতিটা বিরোধী দলে শুরু করছি। কখনোই মনে হয় নাই যে হ্যাঁ, অনেক সময় পরিবারের জন্য হতাশ হয়েছি, অনেক সময় নিজের ক্যারিয়ার নিয়ে হতাশ হয়েছি, অনেক সময় মনে করেছি জীবনটা হয়তো বৃথায় চলে গেলে, জীবনে আসলে কিছু করতে পারবো না। কিন্তু যখনই নিজের আদর্শের কথা মনে হয়েছে, যখনই মনে করেছি যে না, আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, একটা আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শকে ধারণ করি, ছাত্র জীবন থেকে, একবারে কলেজ জীবন থেকে, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্বে আমরা যে দল করি, ইনশাল্লাহ একদিন আমরা দেশের জন্য লড়াই করি, এই যে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য লড়াই করছি, একদিন না একদিন আমরা বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। সেই মনোবল সবসময় ছিল। আর আমার সবচেয়ে বড় মনোবল ছিল আমার পরিবার, আমার মা, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যরা। তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, আমার শাশুড়ি, আমার শালিকা, আমার ভাই, তারা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, এটা অবর্ণনীয়। আমার পরিবার টোটালি তারা দেখাশোনা করেছে, তারাই করেছে, আমার কোনোদিন পরিবারের চিন্তা করতে হয় না। কাজেই পরিবারের সাপোর্টের কারণে আমি আসলে আরও সাহস পেয়েছি এই আন্দোলন সংগ্রামে থাকার, রাজনীতি করার। আমার পরিবার সব সময় আমাকে পিছন থেকে রাজনীতি এবং এই যে পলাতক জীবন, এর পেছনে অর্থনৈতিক সাপোর্ট এবং তারা যে সাহস, তারা যে পরিবারটাকে, সন্তানদেরকে, মানুষকে ধরে রেখেছে। আমি তো পলাতক জীবনে ছিলাম, আমি তো সংসারের কিছুই করতে পারিনি, সবই করেছে তারাই। এবং তাদের সার্বিক সহযোগিতা এবং অনুপ্রেরণা, তারা চাইছে যে হ্যাঁ, আমার পরিবার চাইছে আমি একদিন একটা বড় দলে, আমার একটা বড় ক্যারিয়ার হবে। আল্লাহর রহমত, আমি দলে ভালো আছি আলহামদুলিল্লাহ। নির্যাতনের এই গল্পের শুরু কোথায়? আসলে আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে, কলেজে আমি ছাত্রদল করতাম। তো সেই ছাত্রদল করা অবস্থাতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন মাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তো আওয়ামী লীগ ক্ষমতা আসলেও, যেহেতু যে আদর্শকে ধারণ করে আমি আমার ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছি, ইন্টারমিডিয়েট জীবন থেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে যোগদান করি। এবং ছাত্র দলে যোগদান পরের থেকেই এই যে আমাদের হরতাল, ধর্মঘট, সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই 96 থেকেই শুরু হয়। সেখানে আমরা খুব একটা সুবিধাজনক সময় কখনো পাই নাই। আবার 2001-এ বিএনপি ক্ষমতা আসে। 2006-এ যখন আবার 111 শুরু হয়, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। আবার সেই পলাতক জীবন, আবার আর্মি আন্দোলন, আবার আর্মির বিরুদ্ধে আন্দোলন, সব কিছুর মধ্যে দিয়ে আসলে এই আন্দোলনের মধ্যেই জীবন, একের পর এক আন্দোলন, একের পর এক আমাদের এই যে পালিয়ে বেড়ানো, এইগুলোর মধ্যে দিয়ে আমরা দিন পার করেছি। আসলে শুরু আর শেষ এখনো হয়েছে কিনা জানি না,
তবে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে, এটাই আমরা আপাতত শেষ মনে করি। সামনে আরও অনেক বড় সংগ্রাম আছে। এখন কি মনে হয়, কেমন লাগছে মুক্তির স্বাদ, নতুন বাংলাদেশ? আসলে মানুষ যখন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, তখন মানুষ আসলে যে পরিতৃপ্তি, যে আনন্দ অনুভব করে, সেটা অবর্ণনীয়। আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করলাম, তারপরে এই জুলাই বিপ্লবে রাজপথে সক্রিয়ভাবে আমাদের বিএনপি, আমরা সকল দল, আমি ব্যক্তিগতভাবে কন্টিনিউ রাজপথে ছিলাম। তো 5 তারিখে আমার কাছে মনে হচ্ছে একটা নতুন পৃথিবীতে আবার আমি হয়তো ভূমিষ্ঠ পেলাম। যে একদিকে এই হাসিনার আগে প্রতিদিন কোর্টে যেতে হইতো, পুলিশের ভয়, জীবনের নিরাপত্তা নাই, একের পর এক মামলার সাজা হচ্ছে, পরিবার সংসার কোথায় থাকবে, নিজে কোথায় থাকবো নিশ্চয়তা নাই। যখন হাসিনার পতন হলো, এই দেশটা আবার মুক্ত হলো, গণতন্ত্র মুক্তি পেল, তখন আমাদের যে সংগ্রাম, 15 বছরের যে আমরা সংগ্রাম করলাম ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, সেটা যখন সাফল্যমণ্ডিত হলো, আসলে সেটা একটা অনেক বড় আনন্দ, মুক্তির আনন্দ। মুক্তির আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো। পরবর্তী প্রজন্মের জন্য কি বার্তা দিতে চান? আসলে তরুণ প্রজন্মের জন্যে আমার ব্যক্তিগতভাবে আমার বলা থাকবে যে এই যে আমি যে কথাগুলো বললাম, এটা আমি একজন আমার মতো লক্ষ লক্ষ বিএনপির কর্মী, শুধু বিএনপি না, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সমাজের অনেক শ্রেণী পেশার মানুষ এই নির্যাতনের শিকার হয়েছে। আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করি, যেই বাংলাদেশে আমার বা আমাদের মতো কেউ যেন এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয়, এইভাবে যেন নির্যাতনের শিকার না হয়, এইভাবে যেন জীবনটা বিপন্ন না হয়, সেটা কোনো দল দিয়ে আমি কামনা করি না। এবং বাংলাদেশটা যেন আর কোনোদিন আমাদের ভুলে, আমাদের অনৈক্যের কারণে আর যেন কোনো স্বৈরাচারের হাতে কোনো দিন না যায়। আমরা যেন এই দেশের গণতন্ত্রের প্রশ্নে এবং এই দেশটাকে মানবাধিকার, আইনের শাসনের মাধ্যমে প্রতিষ্ঠিত রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। এবং তরুণ প্রজন্ম যদি আগে আসে, তরুণ প্রজন্ম যদি এই সংস্কারের পাশে, এই দেশের গণতন্ত্রের পক্ষে যদি ঐক্যবদ্ধ থাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাল্লাহ সেটা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।